মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং আপনারা জানেন ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। কারণ আপনারা এটা নিশ্চয়ই জানেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ থাকতে হবে, সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হবেন। খাদ্য মন্ত্রণালয়, আপনারা এইটা খুবই খেয়াল করছেন নিশ্চয়ই যে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সম্প্রতি ৩টা প্রতিষ্ঠানে ৩টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিনের এই সমস্যাটা রয়েই গেছে, এটা নিয়ে একদম সমন্বিত একটা পরিকল্পনা করা হচ্ছে, সেটা দিয়ে আমরা আশা করি ভবিষ্যতে খুব ভালো কিছু করা যাবে। খাদ্য গুদাম সমূহের মজুদ বাড়ছে, বর্তমানে ২৩,৯৬,৭৫৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে, যা ইতিহাসে সর্বোচ্চ। নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য যে ওএমএস কার্যক্রম আছে সেটা চলছে। বর্তমানে ওএমএস কর্মসূচির আওতায় প্রতিদিন ১,১৯৫ মেট্রিক টন চাল এবং ১,৪৪৩ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। ভর্তুকি মূল্যে মানুষ এই পণ্যগুলো কিনতে পারে। আমরা প্রায় এই কথাটা বলি, সরকার দেশের অর্থনীতি অনেক বেশি ভালো হয়ে ওঠার আগ পর্যন্ত যে প্রান্তিক মানুষ আছে তাদেরকে কোনো না কোনো ফর্মে বা নানা ফর্মে সাহায্য করে যেতে চায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা, এটা বলেই মনে হলো এটা হয়তো এখন প্রবণতা হয়ে গেছে, এটা মুক্তিযোদ্ধা শব্দটার সাথে সম্ভবত বীর শব্দটার কোনো প্রয়োজন নেই। মানে মুক্তিযোদ্ধার সাথেই বীর শব্দটা বিল্ট ইন আছে, মানে প্রতিটি মুক্তিযোদ্ধাই বীর, বীর না হলে কেউ মুক্তিযুদ্ধে যেতে পারেন না। যাই বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। আমি একটু যদি জানিয়ে দেই, সেটা হচ্ছে জি হ্যাঁ হ্যাঁ এখানে বলছি বীর মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, মানে আমরা সেই কথাটা বলছি। প্রতিটা মানে মুক্তিযোদ্ধা যখনই আমরা বলি আমাদের একটা বীর মুক্তিযোদ্ধা বলার প্রবণতা, মাই পার্সোনাল অপিনিয়ন, এই কথাটা অনেক সময় বলতাম, সেটাই বলছি। মানে মুক্তিযোদ্ধা মানেই বীর, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি জানি। আচ্ছা, এখন কি দাঁড়াচ্ছে? নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরোত্তম খেতাবধারীরা মাসে ৩০,০০০ টাকা সম্মানী ভাতা পাবেন, উৎসব ভাতা ১০,০০০, মহান বিজয় দিবস উপলক্ষে ৫,০০০, বাংলা নববর্ষ হিসেবে ২,০০০। বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা ২৫,০০০ সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩,০০০ টাকা মূল সম্মানী ভাতা, ২,০০০ টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা ৫,০০০ টাকা, উৎসব ভাতা ২৩,০০০ টাকা, বাংলা নববর্ষে ২,০০০ টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে ইনফ্যাক্ট সেই মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী ব্রিফিং করেছেন। আপনারা জানেন যে একটা গ্যাস সংকট আছে দেশের, একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এবং মাননীয় প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন অন্তত ১ সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে। মানে আমরা অন্তত এখন পর্যন্ত এই সংকটগুলোকে আগের সমস্যার সাথে অ্যাট্রিবিউট করতে পারি। আমরা আগে এই ক্ষেত্রে আসলে খুব ভালো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বলেই এই সংকটগুলো হচ্ছে। এবং আমি আগে আপনাদেরকে একদিন জানিয়েছিলাম যে সরকার স্থলভাগে গ্যাস যে অনুসন্ধান সেটা বাড়িয়েছে, অনেক বেশি বাড়িয়েছে, সেটা আপনাদেরকে জানিয়েছে, এখানেও এই ডকুমেন্টেও এটা আছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য ৪র্থ এফএসআরইউ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মানে ওই যে এলএনজি থেকে গ্যাস যে কনভার্সন হয়, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া করা হয়েছে। ভোলার গ্যাস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইন সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। আর গ্যাস খননের কথা তো আমি বলেছি। রেলপথ মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থ বছরে মোট আয় করেছে ২,০৬৬,৩৮,০০,০০০ টাকা। ২৪-২৫ অর্থ বছরে করেছিল ১,৮৪৫ কোটি টাকা, অর্থাৎ বিগত বছরের তুলনায় ২২১ কোটি টাকা বেশি আয় করেছে।
সবকিছু ব্যয় বেশি, এখনো ভর্তুকি আছে, কিন্তু তারপরও আমাদের আয়ের পরিমাণ বাড়ছে। এটা কন্টিনিউ করতে থাকলে আশা করা যায় এটা একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। কৃষি মন্ত্রণালয় কৃষক কার্ডের প্রি পাইলটিং এর আওতায় দেশের 8 বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকে 20,832 জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে 503টি উপজেলার 503টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। 26/7/2026 পর্যন্ত 6,72,000 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আপনারা জানেন আমাদের খুবই গুরুত্ব দেওয়া কর্মসূচিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের পরই কৃষক কার্ড আছে। সরকার কৃষকের সাথে পাশে দাঁড়াতে চায়, তাদের নানান রকম সুবিধা, এমনকি প্রান্তিক কৃষকদেরকে ফিনান্সিয়াল সাহায্য দেওয়া হবে। একই সাথে কৃষি মন্ত্রণালয় বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কন্টিনিউ করে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় আগামী 26-27 অর্থ বছরের জন্য $63.4 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানির জন্য 55.2 এবং সেবা রপ্তানির জন্য $8.2 বিলিয়ন এবং উভয় খাতেই 15% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় সরকার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো প্রায় 440 কোটি টাকার বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এটা একটু জরুরি। আমাদের এই সরকার দায়িত্বে আসার পর থেকে কর্মসংস্থানের কথা রিপিটেডলি বলেছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যদি একটা সমস্যার কথা কাউকে বলতে বলা হয়, আমার মনে হয় সবাই এক বাক্যে কর্মসংস্থানের কথাই বলবেন। ওটা থেকে এরপর আরো অনেকগুলো সমস্যা আসলে সমাজে তৈরি হয়। তো সেটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে কৃষিতেও যখন আমরা প্রচুর প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি, এর মানে হচ্ছে ওখানে যেন কর্মসংস্থান তৈরি হয়, একইভাবে এখানেও সেই চেষ্টা হবে। এখানে একটা জিনিস একটু জানিয়ে দেওয়া দরকার, এখানে পুরো প্রসেসটা আছে, আপনারা কাইন্ডলি একটু দেখুন। আমি অনুরোধ করি এই প্রসেসটা নিয়ে যদি আপনারা একটু জনগণকে জানান ভালো হবে। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত কোনো জামানত গ্রহণ করা হবে না। গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়সীমা হবে সর্বোচ্চ 4 বছর। গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 48টি মাসের কিস্তিতে পরিশোধ করতে হবে। মোট ঋণের 25% নারী উদ্যোক্তাদের মাঝে এবং 20% এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে। তার মানে যিনি 10 লাখ টাকায় বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু ব্যবসা শুরু করার মতো ভালো অর্থ বলে আমরা মনে করি। তো প্রকৃত উদ্যোক্তারা এটার শুরুবাত গ্রহণ করার মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। আমি আবারও বলছি, এই প্রকল্পটা আমি এক্সপেক্ট করি আপনাদের দিক থেকে একটু বিস্তারিতভাবে জনগণের সামনে উপস্থাপিত হোক। দেশের সিটি কর্পোরেশন, এটা হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। দেশের সিটি কর্পোরেশনের তালিকায় এবার অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে পর্যটন নগরী জেলা শহর কক্সবাজার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 157 বছরের পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জলাশয়ে মাছ, পোনা মাছ স্থাপিত বিল নাসের রেণু পোনা মুক্ত করা হচ্ছে। গত 7 দিনে দেশের বিভিন্ন জলাশয়ে 4.39 মেট্রিক টন রুই জাতীয় মাছের পোনা ও স্থাপিত বিল নার্সারিতে 10.87 মেট্রিক টন রেণু পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য আইন বাস্তবায়ন কন্টিনিউ করছে। 88টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং 100 কোর্টের অধীনে 121টি অভিযান পরিচালিত হয়েছে। সাপ্তাহিক অগ্রগতি গবাদি পশু, আমরা জানি যে বন্যার পর সংক্রামক রোগ বেড়েছে, সেটার জন্য তাদের টিকাদান কার্যক্রম কন্টিনিউ করছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যে খামারিরা আছে তাদের জন্য 15টি উপজেলায় মোট 8,36,000 টাকা মূল্যের গোখাদ্য বিতরণ করা হয়েছে। তাদের আমরা জানি অল্প সময় হলেও বন্যায় কিছু কিছু এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের কার্যক্রম কন্টিনিউ করছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় 26 অর্থ বছরে 1500 কিলোমিটার খাল পুনঃখননের তালিকা প্রণয়ন করা হয়েছে। আমাদের অনেকগুলো প্রকল্পের মতো কার্ডের সাথে বৃক্ষরোপণ আছে এবং খাল খননকে সরকার খুবই তার গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি বলে মনে করে, সেটা কন্টিনিউ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট, যা 1 বছরেরও বেশি সময় বন্ধ ছিল। বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন ভবিষ্যতে এই ফ্লাইটটি বন্ধ হবে না এবং এটা অবশ্যই লাভজনক হবে।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তারা আপনারা জানেন বিভিন্ন এয়ারপোর্টগুলোতে ফ্রি ওয়াইফাই এর কর্মসূচি কন্টিনিউ করছেন, রেল স্টেশনগুলোতে করছেন, সেটা কন্টিনিউ করছে। এখন পর্যন্ত এখানে মানে যেগুলোতে হয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ মখদুম এয়ারপোর্ট, সৈয়দপুর এয়ারপোর্ট, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এবং হাওর বাওরের যে এটা নিয়ে আমরা আগেও বলেছি যেসব জায়গায় আসলে যথেষ্ট সেবা থাকে না সেখানে এখন পর্যন্ত 1195টি হটস্পট চালু করা হয়েছে, এই যে অঞ্চলগুলো যাতে কানেক্টিভিটিতে থাকতে পারে। আপনারা জানেন কয়েকদিন আগে এই সপ্তাহের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নব থিয়েটারে তাদের একটা দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। 2 দিনব্যাপী অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত গবেষক, বিজ্ঞানী, অধ্যাপক, শিল্পোদ্যোগীরা অনেকেই ছিলেন। আমরা নিশ্চয়ই জানি একটা সময় বলা হতো যে পৃথিবীর একটা সময়কার মূল শক্তি ছিল তেল, এবং এখন বলা হয় পৃথিবীর মূল শক্তি আসলে সেমিকন্ডাক্টর, যার নিয়ন্ত্রণ এটার উপরে আছে। আমরা জানি একটা খুব ছোট দেশ তাইওয়ান সারা পৃথিবীর উপরে তার অকল্পনীয় লেভারেজ আছে, কারণ পৃথিবীর কাটিং এজ এবং স্টেট অফ দ্য আর্ট যে সেমিকন্ডাক্টর গুলো আছে সেগুলো সেই দেশে তৈরি। 90% একটা কোম্পানি মোটামুটি বানায়। সুতরাং বাংলাদেশ এই রেসে যেতে চায়, এইটার সাথে কানেক্টেড থাকতে চায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী এতে উপস্থিত থাকার মাধ্যমে এটা বার্তা দিয়েছে যে এই ব্যাপারটাকে বাংলাদেশ খুবই গুরুত্বের সাথে দেখছে। আচ্ছা, ঠিক আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়, এখানে অনেক কিছু আছে কিন্তু কেন যেন একটু মিস হয়েছে। আমরা গতকাল নতুন করে স্পোর্টসের সমাপনী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে সেটা দেখেছেন এবং তিনি সেটার পুরস্কার বিতরণ করেছেন। তো যে কথাটা বারবার তিনি বলার চেষ্টা করেছেন সেটা হলো ক্রীড়াকে শুধু এটা বিনোদন, এটা স্বাস্থ্যের জন্য জরুরি, তরুণদের বিপথে যাওয়া থেকে রক্ষা করবে, অনেক কাজ আছে, কিন্তু যেটা তিনি বারবার বলার চেষ্টা করছেন সেটা ক্রীড়া হোক, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড হোক, সেগুলো সবগুলো যেন আসলে ইনকাম জেনারেটিং হয়, এটাকে যেন পেশা হিসাবে নেওয়া যায়। আমাদের হয়তো এখন ক্রিকেটকে এই অর্থে দেখা যায় যে আমাদের সমাজ বা পরিবারগুলো মেনে নিচ্ছে যদি এটাকে ইনকাম জেনারেটিং কাজ হিসেবে, কিন্তু আরো অনেক খেলা আছে যেগুলোর মাধ্যমে এটা করা সম্ভব। সো মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বারবার বলছেন, আমাদের সাথে পার্সোনালি বলেন, তিনি পাবলিকলিও বলেছেন। একইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড, যিনি গান গাইছেন, গানটাও যেন একটা পেশা হয়ে ওঠে, সেটা ইম্পর্টেন্ট। খেয়াল করবেন আমরা ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা বাজেটে একটা বরাদ্দ আছে। এটার মূল কনসেপ্ট হচ্ছে মনিটাইজিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। আমরা এতদিন পর্যন্ত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যারা করতাম বেশিরভাগই শখে করেছি, আনন্দে করেছি, দ্যাটস ফাইন, কিন্তু একই সাথে এগুলো প্রত্যেকটা আর্থিক মূল্য আছে এবং সেগুলো অর্থনীতিতে গুরুত্ব রাখতে পারে, একই সাথে ব্যক্তি নিজে উপকৃত হতে পারে, সেই ব্যাপারটা মাথায় রাখা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তারা তাদের এই যে মোবাইল কোর্ট সেগুলো রেগুলারলি কন্টিনিউ করছেন। এখানে বিস্তারিত দেয়া আছে, আমরা আশা করি আপনারা এগুলোর ব্যাপারে জনগণকে জানাবেন। এর মধ্যে আছে বিভিন্ন জায়গায় পলিথিন উদ্ধার, পলিথিন যেখানে অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে এবং যেখানে যেখানে পরিবেশ আইন লঙ্ঘন হয়েছে সেটার বিরুদ্ধে কাজ করছেন, বন্যপ্রাণী উদ্ধার করছেন, এগুলো তারা কন্টিনিউ করছেন। পরিকল্পনা 2041 কোটি টাকার 8টি প্রকল্প একনেক সভায় অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি টাকা। আর মধ্যে হচ্ছে এর মধ্যে কতগুলো প্রজেক্ট আছে আপনারা, এর মধ্যে বিভিন্ন রকম, যেমন সড়ক উন্নয়ন আছে, যেমন সেতু আছে, অনুসন্ধান কূপ আছে। আমি আগে একটু বলে এসেছিলাম যে সরকার বারবার চেষ্টা করছে স্থলভাগে যত বেশি সম্ভব অনুসন্ধান কূপ খনন করতে। মানে এই সপ্তাহেরই একটা বৈঠকে 2টি অনুসন্ধান কূপ, বেগমগঞ্জ 6 এবং সুনেত্র 2, এগুলোর মধ্যে ইনক্লুডেড আছেন। স্বাস্থ্য রিলেটেড প্রকল্প আছে। তো সরকার তার উন্নয়ন কাজ, আপনারা জানেন এখানে উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদিত হয়, সেটা কন্টিনিউ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা জানেন একটা নতুন মার্কিন ট্যারিফ এসছে, সেটা 10%। আপনারা জানেন অনেকগুলো দেশের উপর এটি ইম্পোজড হয়েছে। অল্প কিছু দেশ যারা সবচেয়ে কম মানে 10% পেয়েছে 17টা দেশ, এর মধ্যে বাংলাদেশ একটা, বাকি দেশগুলোর উপরে 12.5% ট্যারিফ ইম্পোজড হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন এটা বাংলাদেশ এখনো
মানে এই 10% শুল্ক খুব এক্সট্রা না। যখন ইম্পোজ ট্যারিফ হাইকোর্টে আমেরিকার সুপ্রিম কোর্টে নিষিদ্ধ হয়েছিল, তখন তারা 1974 এর একটা আইন থেকে 10% ট্যারিফ কিন্তু ছিলই, মানে আমাদের এই 10% ট্যারিফ কিন্তু এর মধ্যেই দিয়ে আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন, মানে 15 এর সাথে 10, সেটার মেয়াদ শেষ হওয়ার পর নতুন এটা দিল, ফলে টোটাল যে ট্যারিফ এটা আসলে পরিবর্তিত হয়নি, বরং আমাদের কম্পিটিটর যারা আছেন তাদের উপরে আমাদের চাইতে বেশি ট্যারিফ 12.5% ট্যারিফ ইম্পোজড হয়েছে। সুতরাং এটা আসলে সংকট তৈরি করবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতার, তাদের যে অন্যান্য সব প্রতিষ্ঠান আছে, পুলিশ আছেন, র্যাব আছেন, বর্ডার গার্ড আছেন, কোস্ট গার্ড আছেন, সবাই মিলে সেটা তারা কন্টিনিউ করছেন এবং সাকসেসফুলি। আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা তুলনামূলকভাবে এখন অনেক ভালো আছে। একটা দেশ, বড় দেশ, এবং আমাদের গণঅভ্যুত্থানের পরে পুলিশ বাহিনীর যে অবস্থা হয়েছিল সেটা কাটিয়ে উঠে তারা এখন ভালো পারফর্ম করছেন, এবং আমরা জনগণও যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করি, কারণ নিরাপত্তা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। প্রতিরক্ষা মন্ত্রণালয় আমরা জানি আমরা একজন নতুন নৌবাহিনী প্রধান পেয়েছেন, 18তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এর বাইরে আমাদের সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে গতি আনতে এমআইএসটি পরিদর্শন করেছেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা। তারা তাদের রেগুলার যেসব কাজ আছে সেগুলো কন্টিনিউ করছেন। আপাতত এইটুকুই। আবারও বলছি, এটা সফট কপিটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আমরা আশা করি যেগুলো আপনাদের কাছে জনগণকে জানানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হবে, নিশ্চয়ই আপনারা সেগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন। আমি শেষ করছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো সম্ভাবনা আছে। পরের প্রশ্নটা আসলে আগে তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমরা তো ব্রিক্সের সদস্য নই, আমাদেরকে ওটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। সুতরাং আমাদের সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কিনা। গেলে তারপর কারোর সাথে, ইনফ্যাক্ট গেলে তো অনেকের সাথে বৈঠক হওয়ার সুযোগ থাকে। সো এই সিদ্ধান্ত এখনো হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কথাবার্তাও সেই অর্থে শুরু হয়েছে বলে আমার জানা নেই। এটা সময় লাগবে, সময় নিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। যে আমার প্রশ্ন ছিল ইতিমধ্যেই সেটা অনুসন্ধান করার নির্দেশনা দেওয়া আছে, সেটা পেন্ডিং। একটু বলি যে দায় মুক্তির ব্যাপারটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। বাংলাদেশের একজন মানুষ তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। সেই বিভ্রান্তিটা কারো মধ্যে ছিল, এটা আশা করি কেটে যাবে। এটা আবারও বলছি, ইটস এ জেনারেল রুল। আমি বর্তমান আউটগোয়িং যিনি প্রেসিডেন্ট আছেন, চলে গেলেন, তার ক্ষেত্রে বলছি না। তো আশা করি এটা সমস্যা কিছু নেই। যাওয়ার পর তিনটা কোর্টে এট এ টাইম আমরা কার্যক্রম শুরু হলো, এটা কি সরকার কিন্তু হার্ডলাইনে কিনা ওনার বিষয়ে? কোর্ট কি সরকার? কোর্ট সরকার না, কোর্ট স্বাধীন এবং আইসিটি বা সব কোর্টই, মানে জনগণ, সংক্ষুব্ধ মানুষ যেতে পারেন। সরকার কখনো কোনো মামলায় পক্ষ হয়, কখনো সরকার কিন্তু একটা পক্ষ, আদালতের সামনে সরকারও একটা পক্ষ। আদালত একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। কখনো সবসময় সরকার পক্ষ হয়ও না, কখনো পক্ষ হয়। সরকারের বিরুদ্ধে কত রিট হয় এবং প্রচুর রিটে সরকার হারে। আপনি যদি খোঁজ নেন দেখবেন উচ্চ আদালতে অসংখ্য রিটে সরকার পরাজিত হয় জনগণের করা রিটে। তো সরকার কিছু করছে না, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। এখন আদালতে যাচ্ছে সবকিছু, আদালতেই সবকিছু ঠিকঠাক হোক, বাংলাদেশের আদালত কাজ করছে। আমি আসবো যে উনি বলছেন। মাননীয় উপদেষ্টা, আমার একটি প্রশ্ন ছিল, হচ্ছে এই জায়গাটি দখল করছে অলরেডি আমাদের এই শিল্প দিয়ে আমাদের রপ্তানিতে আমাদের দেশের। আমি শুধুমাত্র রপ্তানির কথা বলছি না, মানে বাংলাদেশে দীর্ঘদিন কয়েকটা ঘটনা ঘটেছে, আপনারা খেয়াল করবেন। আমি যদি একটু পেছনে যাই, একসময় যেতে অর্থনীতি নিয়ে ব্যক্তিগতভাবে প্রচুর কথা বলেছি, লেখালেখি করেছি। অকল্পনীয় লুটপাট হয়েছে, টাকা পাচার হয়েছে, এবং একটা সময় একটা ডলার ক্রাঞ্চ হলো না 2021-22 দিক থেকে এসে। একটা গ্লোবাল প্রবলেম ছিল কোভিড। তারপর ইনফ্যাক্ট আমরা আমাদের পাপের ফল বহু বছর ধরে যা করেছিল ওই পাপের মাসুল দিলাম, আমাদের মারাত্মক রকম ক্রাইসিস হলো। সেটা আমাদের ইনভেস্টমেন্ট এবং সবকিছুকে ক্ষতিগ্রস্ত করেছে। লুটপাট হয়েছে, জ্বালানি নিরাপত্তা ছিল না। এই যে আজকে আমরা মানুষকে, খেয়াল করবেন, গতকাল সিদ্ধান্ত হয়েছে, একটু বলেই ফেলি,
নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিইং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিং গুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা। ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজি এনে এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে ছিল। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে কি যথেষ্ট হচ্ছে? আপনি যদি উদ্যোক্তা হন, আপনিও চিন্তা করবেন আমি কি বিনিয়োগ করব। দেশে বাজার আছে, মানুষ আছে, কিন্তু আপনি কি যথেষ্ট পরিমাণ এনার্জি সিকিউরিটি আছে যে আমি সেটা দিয়ে আমার প্রোডাকশন কন্টিনিউ করতে পারবো? সো এই অ্যাকিউমুলেটেড প্রবলেমগুলোর মাসুল আমাদেরকে খানিকটা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে, আপনারা জানেন আমাদের অফশোরের গ্যাসের জন্য দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এটা দেওয়ার পরও বেশ কয়েক বছর লেগে যাবে সমুদ্রের গ্যাস তুলতে। তো এই প্রসেসের মধ্য দিয়ে আমরা যতদূর পারি, এই জন্য বলছি আমরা বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি, এগুলো করতে হবে। এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়বো। দ্যাটস ফ্রাস্ট্রেটিং। আবারও বলছি, বলবেন সব দায় প্রিভিয়াসকে দিচ্ছি কিনা, আমি যুক্তি দিয়ে দিচ্ছি এবং আমি এই বিষয়ে যে কারোর সাথে নিশ্চয়ই কোনো আলোচনা বা বিতর্কে যেতে প্রস্তুত আছি, কিন্তু আমরা কিছুদিন মানে এই যে ডিস্ট্রাকশন হয়েছে এর মাসুল কিছুটা না কিছুটা দিতেই হবে। আমি একটু পার্সোনালি একটা কথা জানাই, আপনারা খেয়াল করেছেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করেছেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা, মানে বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য পত্রিকার সম্পাদকদের সংগঠন। এটা আমি তথ্য মন্ত্রণালয় হয়ে সেখানে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যখন মিডিয়া নিয়ে কথা তুলেছেন যে মিডিয়ার তো এত বছর এই অবস্থা হয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনখানে হয়নি, কোন সেক্টরে ডিস্ট্রাকশনটা হয়নি। আসলে তাই, প্রত্যেকটা জায়গায় হয়েছে। অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমরা একটা কথা জনগণকে বলতে চাই, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেন, কালকেও বৈঠকেও বলেছেন, আমাদের সব কাজ খুব নিখুঁত হয়ে যাবে তা না, কিন্তু সরকার আন্তরিক এবং সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। আমরা আশা করি যে জনগণ এটা বুঝবেন। আমি আসছি না ভাই, আমি আসছি একটু সিরিয়াস। প্রাপ্তির জন্য ইতিপূর্বে মানে উদ্যোগ নিয়েছিলেন এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কোনো সিদ্ধান্ত হয়ে যায়নি, কিন্তু বাংলাদেশ বহুপাক্ষিক যত জায়গা আছে সব কিছুতেই বাংলাদেশের চিন্তা আছে কানেক্টেড হওয়ার। এক সময় ইভেন যে সরকার পালিয়েছে তারাও এই ধরনের চিন্তা করেছে ব্রিক্সের সদস্য হওয়া নিয়ে। এটা এখনো পর্যালোচনার পর্যায়ে আছে, আমরা আরো বিচার বিবেচনা করব। জনগণের স্বার্থের পক্ষে যায় যে কোনো রকম সিদ্ধান্ত আসলে সরকার নেবে, সেটা যদি এখানে কানেক্টেড হলে হয় সেটাও হতে পারে। আমরা এটুকুই আপাতত বলছি। জি, এসেছে, আপনি খেয়াল করেছেন যে সরকার এই জননিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখছে, কিন্তু মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট তো বটেই, মানে এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। আপনি ওই টুথপেস্ট ব্যবহার না করলেও বিভিন্ন জায়গা থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলো আসলে আমাদের খাবারে, আমাদের পানিতে ছড়িয়ে পড়েছে। একটা সমন্বিত পদক্ষেপ লাগবে। একটা সমন্বিত পদক্ষেপ ছাড়া আসলে টুথপেস্ট বা অন্য সবকিছু মানে একটা জায়গায় ব্যবস্থা নিলেই হয়ে যাবে তা না। কিন্তু যেহেতু এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে, নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এবং আমরা এটা খেয়াল করছি যে জনগণের এখন হেলথ কনসাসনেস বাড়ছে, তারা এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর কথা বলেছেন এবং একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ অবশ্যই নেবে। দেখতে বলি জি। আপনি জানেন যে এই যিনি এই কাজটা করেছেন একজন মডেল, তিনি থানায় এজাহার দিয়েছেন। একটা এজাহার দেওয়া মানে সেখানে তদন্ত হবে, সেই তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, সেইটা চার্জশিট হবে, চার্জশিটটা হবে ফাইনাল রিপোর্টও হতে পারে। তো তদন্ত হবে এবং পরে আইনগত ব্যবস্থা হবে। মানে এই ব্যাপারটা এইরকম নয় যে এটা শেষ হয়ে গেল। তবে তার জায়গা থেকে তিনি কোনো না কোনোভাবে সংক্ষুব্ধ হয়েছেন, কিন্তু আপনি যেটা বললেন আমি একেবারেই একমত যে দেশের একজন নাগরিকের কোনোভাবেই উচিত না প্রমাণ উপস্থাপন ছাড়া কোনো মান, এটা শুধু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা বলছি না, যে কোনো একজন ব্যক্তি, একজন সাধারণ মানুষ যিনি
প্রভাবশালী নন, কারণ নাম যখন আমি উচ্চারণ করি তার কিন্তু একটা সোশ্যাল হিউমিলিয়েশনের প্রশ্ন আছে, পাবলিক হিউমিলিয়েশনের প্রশ্ন আছে। সো এই দায়িত্ববোধগুলো আমাদের নাগরিকদের অবশ্যই থাকা উচিত। আর যার কথা বলেছেন তিনি যদি সংক্ষুব্ধ হন সেই ব্যাপারে তারও ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে। বাংলাদেশে আমরা এটা দেখতে চাই, এটা মানে বাংলাদেশ দেখতে চায় যে প্রত্যেকটা কিছু লিগ্যাল প্রসেসে হচ্ছে। যেমন তার কথা আপনি যেটা বললেন, তিনি সেটা তার এজাহারে বলতে পারতেন, সেখানে তদন্ত হতে পারতো, সেটা হতে পারতো। এবং তিনি যে ধরনের শর্ত দিচ্ছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সে ধরনের বক্তব্যগুলো অনেক আগে দিয়ে না দেয়াই ভালো, কারণ সরকার কি করছে না করছে সেটা দেখার তো এখন সময় চলে যায়নি। একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের তদন্ত হবে এবং আমি বিশ্বাস করি একটা যৌক্তিক তদন্ত হবে। হ্যাঁ, তিনি নাগরিক হিসাবে সাংবাদিকদের সামনে আসতে পারেন, জনগণের সামনে আসতে পারেন, তার সমস্যার কথা জানাতে পারেন, সেই রাইট তার আছে। কিন্তু তিনি অন্যের রাইট ভঙ্গ করছেন কিনা সেটা একটু দেখাও জরুরি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আবারও বলছি, প্রমাণ ছাড়া, আবারও বলছি, এটা প্রতিমন্ত্রী বা সরকারের কেউ বলে না, যে কোনো ব্যক্তির নাম কেউ যখন উচ্চারণ করেন, অভিযোগ করেন পাবলিকলি, সেটার কিছু ডকুমেন্ট ছাড়া সেটা করা সেই ব্যক্তির প্রতি অন্যায় হয়। জি, আমি আসবো। গতকালকে হেফাজতের যে শাপলা চত্বরে হামলার ঘটনায় শেখ হাসিনা সহ একটি বিরোধী গ্রেপ্তারি পরোয়ানা জারি একটা মর্মান্তিক ঘটনা। এবং হয়তো ওই দিন আমরা মানে সাংবাদিক হিসেবে রাজনীতিতে ছিলাম, এটার আশপাশে ছিলাম, তো আমরা যে রক্তাক্ত অবস্থা দেখেছি এবং সাধারণ যে বাচ্চাদের উপরে, যুদ্ধের উপরে যে রক্তাক্ত আক্রমণ বেনজির এবং এদের নেতৃত্ব হয়েছিল, এতদিন পরে একটা রিপোর্ট হয়েছে, এটা বিচারে কোনো বাধা আসবে কিনা, মানে এটার সাথে আমি যেটা ওই সময় দেখেছি, যে এই সময় মনে হয়েছিল যে বাংলাদেশের বাহিনীর সাথে বিদেশি বাহিনীও জড়িত এই অভিযানে, সেইটা খতিয়ে দেখা হয়েছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনি বললেন যে ডিসিদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, সেটা রাতের ভোট, মানে সরকার তো এমন কিছু বলেনি, বলেছে কি? আচ্ছা, আমি বলি প্রাথমিকভাবে আমাদের চাকরির বিধিতে আছে যে কোনো এই ধরনের যারা কাজ করছেন তাদের 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই, আপনি এটা করেছেন বা এটা করেননি এরকম না। সরকার চাইলে এটা করতে পারে, সরকার সেই কাজটা করেছে। এখন ঘটনাচক্রে আপনারা দেখলেন যে তারা ডিসি ছিল, মানে ব্যাপারটা 18 নির্বাচনে। এবং বাংলাদেশের এমনি, আমি এইটার ব্যাপারে বলছি না, বাংলাদেশ চরমতম ধ্বংসের পর্যায়ে গেছে আসলে ওই পয়েন্টটার পর থেকে। এর আগেও একটা ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছিল 14, কিন্তু 18-তে মানে একটা দেশে রাতের বেলা সিল মেরে শেষ করে ফেলা হচ্ছে। আমার মনে আছে ওই সময় সন্ধ্যা থেকে খবর পেতে শুরু করেছে, মানে পৃথিবী বহু রকম কারচুপি দেখেছে, জাল ভোট, ওটা সেটা, কিন্তু রাতের বেলা ভোট, বাংলাদেশ ধ্বংস হয়েছে। এবং আপনি যেটা বলছেন অন্য যারাও আছে, এটার একটা প্রপার ইনভেস্টিগেশন ইন্টারিমের সময় শুরু হয়েছিল নির্বাচনগুলো। আমি যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কাজ করেছি তখনই আমি সেটার হয়ে চেষ্টা করেছি সরকারকে বলার যে আরেকটা কমিশন হোক যারা এই নির্বাচনগুলো নিয়েও কাজ করবে। পরে সেটা হয়েছে 2008। আমি আসছি, খুবই গুরুত্বপূর্ণ। সো 14-18 নিয়ে করার জন্য বলা হয়েছিল, বিশেষ করে 18 সাল ওখানে যা হয়েছে। আফজাল ভাই 2008-এর কথা বললেন, আমার মনে পড়ে এখন, সেটা হলো যে ব্যারিস্টার মওদুদের একটা বইয়ের মানে প্রকাশনায় আমি গিয়ে ওনার ওই বইয়ে কিছু তথ্য দেখে আমাদের মাথায় কিন্তু মোটামুটি একটা ধারণা ছিল 2008-এর নির্বাচন মোটামুটি অ্যাকসেপ্টেবল ইত্যাদি ইত্যাদি। আসলে না, আমার মনে হয় 2008-এর ওখানে খুব দুর্দান্ত কিছু ডেটা আছে, মানে 1 মিনিটের কম সময়ের মধ্যে, 1 মিনিটও লাগে নাই, কোনো অনেক কেন্দ্র আছে যেখানে ভোটের যে সংখ্যা দেখা গেছে প্রতিটা বুথে 1 মিনিটের কম সময়ে ভোট দেওয়া হয়েছে, হাজার হাজার। আচ্ছা, সো ওইটারও ইনভেস্টিগেশন দরকার করে, আমি আপনার সাথে একমত, এই ব্যবস্থা নেওয়া অবশ্যই জরুরি হবে। আর শাপলা চত্বর নিয়ে আপনাকে এটা নিশ্চিত করতে চাই, এটার একটু সম্পূরক প্রশ্ন, জি, যে নির্বাচনে শুধুমাত্র ডিসি এবং এসপিদের ধরা হচ্ছে, কিন্তু নির্বাচনের সাথে আরো কিন্তু অনেক লোক জড়িত যারা পোলিং এজেন্ট ছিলেন, পোলিং অফিসার ছিলেন এবং আদার্স, মানে নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন, তাদেরকে এই আইনের আওতায় আনা হবে কিনা। মানে আমরা এখনো আবারও বলছি সরকার 2018 নির্বাচন নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি, মানে আপনারা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের পেছনে আপনারা সাংবাদিক, আপনাদের কাজে কিন্তু এটা
এটাও আমি মনে করি আপনারা এর মধ্যে একটা কোরিলেশন খুঁজে বের করেছেন, এটা আপনারা করেছেন। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই। এবং আমি 2018 নির্বাচন নিয়ে বাংলাদেশ যদি 2018 নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি না। সরকার কি তার প্রজ্ঞাপনে বলেছে? সরকার 25 বছর চাকরি হলে যে কেউ কে অবসরে পাঠাতে পারেন কোনো কারণ দর্শানো ছাড়া। প্রত্যেকের 25 বছর হয়েছে, প্রত্যেকের 25 বছর হয়েছে, এই বিধিতেই সরকার তাদেরকে অবসরে পাঠিয়েছে। এটার জন্য কোনো অপরাধ, কোনো কারণ দর্শনের কিছুরই প্রয়োজন নেই, এটা আইনেই আছে। আচ্ছা, জি জি, ওই সময়টাতে স্নাইপার রাইফেল বা 7.62 গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে, এরকম আলোচনা সমালোচনা অনেক আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখিনি, এখন 6 মাস এই সরকারে হলো, এটার এখন তদন্ত আসলে দেখলাম, এটা কোনো করবে সরকার এটা নিয়ে? আচ্ছা, এক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলো, মানে 7.62 বুলেট নিয়ে অনেক কথাবার্তা দেখি আমরা বলছি। কেউ একজন বলেছিলেন বলে, আমি মানে ইন্টারিম সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন, আমি খুবই অবাক হয়েছি উনি এটা কেন অবাক হয়েছেন সেটা দেখে। আমি এই বুলেটটা অনেক আগে, মানে 4-5 বছর আগে আমি পুলিশের একটা অস্ত্র নিয়ে লিখতাম। আপনারা দেখবেন পুলিশের হাতে যে অস্ত্র থাকে এর মধ্যে টাইপ 56 একটা রাইফেল, আমরা চাইনিজ রাইফেল বলি, দেখবেন আপনি সার্চ দেন পুলিশ, দেখবেন ওর হাতে একটা চাইনিজ রাইফেল বলে একটা রাইফেল আমরা চিনি, যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র, পুলিশের হাতে ছিল। এটার বুলেটই 7.62, ওটার জন্য স্নাইপার হতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। টাইপ 56 রাইফেলের বুলেট কি আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন, ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের। টাইপ 56 এর প্রবলেম কি? ওটার রেঞ্জ অনেক লম্বা, 400 মিটার 500 মিটার পর্যন্ত এটা লেথাল রেঞ্জ থাকে। আপনার গুলি যখন মিস হয় সেটা বহু দূরে মানুষকে হত্যা করতে পারে, সেজন্য পুলিশের হাতে, স্পেশাল পুলিশের হাতে থাকতে পারে, কিন্তু সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। আমরা করলাম কি, সেনাবাহিনী যখন এই অস্ত্র সুইচ করলো, এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল, পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62, যে কেউ সার্চ করে দেখুন। আমি অবাক হয়ে যাই, কোত্থেকে লুকিয়ে কোনখান থেকে এসে সাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এইরকম না। এবং যে প্রচারণাটা আছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আন্দোলনের পক্ষে থাকা মানুষ, সরকারের মানে হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। দ্যাটস আটারলি রং। আমি রিপিট করছি, টাইপ 56 SKS এখন সার্চ করুন আপনারা, এই রাইফেলের বুলেট কি, এই রাইফেলটা চেহারা দেখেন, সার্চ করে দেখবেন এটা পুলিশের হাতে আপনি সকাল বিকাল দেখেছেন। আমরা এটাকে চাইনিজ রাইফেল বলে চিনি। একজন অ্যাডভাইজার যিনি এক্স মিলিটারি, তিনি কিভাবে এই প্রশ্ন করেছিলেন তখন আমি আসলে জানি না। তদন্ত মানে পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল, বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, আপনি দেখতে পাবেন, সেটারই গুলি এটা হয়েছে। যাবো log the voice, huh? যাবো তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয় সেটার বিচার হতে হবে। আমাদের তো মনে আছে কিভাবে তাকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং যে ম্যাসাকার হয়েছে, নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। আপনাদের মনে থাকার কথা, তখন বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি এটার সাথে সংহতিও প্রকাশ করেছিলেন। সুতরাং এই সরকার, এই বিচারটা ঠিক মতো হবে, এটার পথে বাধা হওয়ার কোনো কারণ নেই। আমি আসছি আপনার কাছে।
এর আগের দিন বা তার আগের ব্রিফিং এ এই প্রশ্নটা এসেছিল, আমি এটা নিয়ে কথা বলেছি। আমি তাদের কাছ থেকে আসলে কোনো তথ্য, মানে আপনি যে বাহিনীর কথার প্রতি অভিযোগ করা হচ্ছে, সেই বাহিনীর প্রতি অভিযোগ সেই রকম কোনো কিছু তাদের দিক থেকে আমি নিশ্চিত করা হয়নি। আমি এটা জানতে পারলাম, আমি এটুকুই জানালাম। এবং আমি আপনার এই ব্যাপার আজকেও যেহেতু এখনো যেহেতু নিখোঁজ আছেন, এবং আমিও মনে করি যে মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার। কারণ ওই যে বলেছি, যদি সেটা এই বাহিনীর নাও হয়ে থাকে, সরকারেরই দায়িত্ব তাকে খুঁজে বের করা। আমি আজই আবারও কথা বলবো এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখান থেকে আমি একটা স্টেটমেন্টের ব্যবস্থা করবো। আমি আবারও বলি, প্লিজ এখনই এটাকে গুম আমরা না বললে ভালো হবে। আমরা এটা বলতে চাই যে মন্ত্রণালয়ের অধীনে এই ঘটনা ঘটেছে বলে, বাহিনীর ঘটনা ঘটেছে যে মন্ত্রণালয়ের অধীনে, সেটার মন্ত্রী নিজে গুম ছিলেন। মানে এখানে গুমের সাথে ভিকটিম বহু মানুষ, তাদের রিলেটিভস এই সরকারে, পার্লামেন্টে আছে। এই মারাত্মক অপরাধটার সাথে সরকার জড়িত হবে, এটা কোনোভাবেই সম্ভব বলে আমি মনে করি না। আবার জনগণের দিক থেকে এই চাপটাও জরুরি। একজন মানুষকে পাওয়া যাচ্ছে না এবং পরিবার অভিযোগ করছে, এই অভিযোগটা তলিয়ে দেখা, খতিয়ে দেখা এবং সেটার ব্যাপারে ব্যাখ্যা করা সরকার করে নাই। কিন্তু সরকারকে তো আসলে খোঁজার চেষ্টা বা সেটার আপডেট জনগণকে বা বিশেষ করে পরিবারকে দেয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি সেই ব্যাপারটা নিশ্চয়ই দেখব। এটা প্রথম না, একটাও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই জিনিসগুলো এখানে আসলে বাংলাদেশে শেষ হওয়া উচিত হবে। উদ্বোধন হতে যাচ্ছে। এখানে আমি যেহেতু ঘটনাচক্রে ওই মিনিস্ট্রির সাথেও কাজ করি এবং জাদুঘরের সাথেও আমি ব্যক্তিগতভাবে গত বেশ কয়েকদিন ধরে ব্যস্তই আছি। কিছু কিছু ইনকমপ্লিট বিষয় ছিল, সেগুলো আমরা শেষ করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। উদ্বোধন হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক মতো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। 5 তারিখে এটা উদ্বোধন হতে যাচ্ছে। এই বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সরকার শুরু করতে চায়। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব এটা বলেছেন। তো ওই সময় যদি শুরু হয়, তার মানে বাই ডিসেম্বর এটা শুরু হবে। এবং এটাও জানিয়েছিলাম, এটা শুরু হলে অনেকগুলো ইউনিয়ন পর্যন্ত তো অনেকগুলো নির্বাচন 1 বছরের মতো সময় লাগবে। শুরু হওয়ার পরে 1 বছরের মধ্যে এটা সম্পন্ন হবে। সরকারের ওই অবস্থানটা এখনো বলবৎ আছে। না, অক্টোবরের কথা নির্বাচন কমিশনের রোড ম্যাপ। ওটা সরকার বলছে এই বছরের মধ্যে, তাহলে সর্বোচ্চ আরো 1-1.5 মাস 2 মাস দেরি হতে পারে, কিন্তু এই বছরে শুরু হবে, এটা সরকারের কমিটমেন্ট আছে। আচ্ছা, সাগররুনি হত্যার বিচারের আগে আমি একটু বলি, খেয়াল করবেন, একটা প্রায় ফ্রিজ হয়ে যাওয়া হত্যা মামলা গতি পেয়েছে, তনু হত্যা। দীর্ঘদিন এটা নিয়ে কিছু হয়নি, কিন্তু এটা নতুন করে এটার ইনভেস্টিগেশন সহ সবকিছু শুরু হয়েছে। এটা দিয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে প্রিভিয়াসলি যত আনরিজলভ হত্যাকাণ্ড আছে সেগুলো নিয়ে এই সরকার মানে সিরিয়াসলি কাজ করবে। কারণ প্রত্যেকটা হত্যাকাণ্ড, মানে এটা শুধু সাগররুনির কথা আমরা বলছি না, নিশ্চিতভাবে একজন সাংবাদিককে তার সাংবাদিকতার কোনো কারণে যদি হত্যা করা হয়, এটা একটা মারাত্মক ব্যাপার। এটা আর একজনকে হত্যা করার চাইতে ভিন্ন, কেউ তার ব্যক্তিগত শত্রুতার জন্য করার সাথে এটার গুরুত্ব ভিন্ন আছে। সেটা তো আছেই, সেটাকে গুরুত্ব দিয়ে নিশ্চয়ই করা হবে। একই সাথে তো পূর্বে যেসব ঘটনা ঘটেছে, রাষ্ট্রের অধীনে যত ফৌজদারি অপরাধ হয়েছে, সেগুলো নিয়ে রাষ্ট্র কাজ করবে। এবং সাগররুনি নিয়ে আমি আপনাকে এটা বলতেই চাই যে এটার একটা সুনির্দিষ্ট সঠিক বিচার যদি না হয়, তাহলে তো আসলে বিচার বলে কিছু এক্সিস্ট করে মনে হবে না। নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, প্রত্যেকটা জীবন সমান গুরুত্বপূর্ণ, কিন্তু একজন সাংবাদিককে তার দায়িত্ব পালনের জন্য যদি বলছি, কারণ এটা এখনো ফাইনালাইজ না, যদি সেই কারণে হত্যা করা হয়ে থাকে, ইটস অ্যান অ্যালার্মিং সাইন, মারাত্মক অ্যালার্মিং সাইন। এতে স্টেটই টিকে থাকে না। আমরা সেই জন্য এটাকে মনে করি। সেটা হচ্ছে যে তদন্তকার যে যারা তদন্ত করছে, তারা হাইকোর্টে যে বিচারকের কাছে সময় চাচ্ছে, বিচারক 1 মাস সময় দিচ্ছে, এরকম শতাধিক বার সময় শেষ হয়ে গেছে। এখন দেখছে না যে এদেরকে বাদ দিয়ে অন্য একটা বাহিনীকে তদন্ত করবো, সেটা বলছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি আমরা, মানে সময় দেওয়াটা আদালতের ব্যাপার, এটা তাদের এখতিয়ার, কিন্তু তদন্ত এবং সময় চাওয়াটা তো সরকারের ব্যাপার। তো আমরা যদি এভাবে ইন্টারপ্রিট করি যে একসময় সরকারের অত আন্তরিকতা ছিল না, সে কারণে তারা তদন্তটা ভালোভাবে না করে তারা সময় চেয়েছেন বারবার, এখন সরকারের দিক থেকে ওটা করার স্কোপ আছে। কিন্তু বিচার, আবারও বলছি, শেষ পর্যন্ত বিচার কি হবে, বিচারের রায় কি হবে, সেটা আদালতের ব্যাপার। কিন্তু সরকার তার জায়গায় যেটা করার, ইনভেস্টিগেট তো সরকার করে, পুলিশ বা অন্য কোনো বাহিনী করে, বিশেষায়িত কেউ করে, তো সেটা সরকার
আপনারা আশা করি দেখবেন না যে বারবার সময় চাওয়া হচ্ছে। সময় কিছুটা লাগতে পারে, কারণ এতদিন ধরে বিচারটাকে বা তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়ে থাকতে পারে, কিন্তু ওই যে 100 কতবার হয়ে গেছে এই রকম প্রবণতা বন্ধ হবে আমরা আশা করি। মাননীয় উপদেষ্টা, আমি এটা করতাম না প্রশ্নটা, জি, তারপর যেহেতু করে ফেলুন, এখানে করতাম না কিছু নাই। জি প্লিজ, যেটা জবাব দিতে পারবো না, যেটা আমি মনে করি ভুল হয়েছে আমি সরি বলবো, সব প্রশ্ন করা যাবে। না, জি, যে জুলাই মাস চলছে, এই জুলাইতে কিন্তু সাংবাদিকদের একটা ভূমিকা ছিল। সত্যিকার অর্থে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন এই জুলাই মাসে। তাদের পরিবার খুবই কষ্টে আছে। আমি এই যে এই বিভিন্ন টেলিভিশন বা পত্রিকাতে সাক্ষাৎকার দেখতেছি, এই সরকার তো জুলাই স্পিরিট ধারণ করে, বিগত সরকারও করতো, কিন্তু তারা করে নাই, তাদের পাশে দাঁড়াই নেই। আপনি মাননীয় উপদেষ্টা আছেন, এই 6টা ফ্যামিলি খুব কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানোর কোনো ব্যবস্থা এই সরকার দিবে কিনা? আর আহত অনেক আছে সাংবাদিকদের মধ্যে, এবং এর কোনো সঠিক তালিকা নাই। বিগত সরকারের সময়, মানে বলতে যাচ্ছি ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যে তালিকাটা করছে সম্পূর্ণ ভুয়া এবং মানে সঠিক না। একটা সঠিক তালিকা হবে কিনা সাংবাদিকদের এই পার্টটা। আচ্ছা, সাংবাদিকদের ক্ষেত্রে যারা শহীদ হয়েছেন তারা যদি তালিকাভুক্ত থাকেন তাহলে তো সরকারের যে বেনিফিট জেনারেলি পাওয়ার কথা ওনারা পাওয়ার কথা, ওটা কি ওনারা পাননি? সীমিত আছে, পাইছে, মানে পুরোপুরি পাইনি। মানে আমি যে একটু বুঝি সেটা হলো দুটো দিক আছে। ওনারা ব্যক্তি, আমাদের আরো যেমন অনেক মানুষ শহীদ হয়েছেন সেরকম, একই সাথে তারা সাংবাদিকও। এখন শহীদের তালিকায় থাকলে তো ওই বেনিফিট তাদের পেয়ে যাওয়ার কথা, কিন্তু আবার একই সাথে এটাও সত্য যে এই মন্ত্রণালয়ের অধীনে সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করার স্কোপ আছে, এটা সত্যিই আছে, এরকম একটা ট্রাস্ট আছে আমাদের। আপনার এই কথাটা আমি গ্রহণ করলাম, আমি আজই এই ব্যাপারটা পৌঁছে দেব সেই শহীদ এবং আহত পরিবার, সেটাকে নিয়ে কাজ করবো। আমি আপনাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমরা জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন ডকুমেন্টারি যখন তৈরি করতে যাচ্ছি, আমরা এখন সেগমেন্টেশনও করতে চাচ্ছি। যেমন এই সাংবাদিকদের রোল নিয়ে, তাদের পরিবার যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে নিয়ে আলাদা ডকুমেন্টারিও হবে, যাতে আমরা এই জিনিসগুলো ধরে রাখতে পারি। এটা জরুরি। একই সাথে ধরুন বিনোদনের মানুষরা যারা ছিলেন, এরকম ভাবে আমরা আসলে সেগমেন্ট করে কাজটা করার চেষ্টা করছি। এবং আমি আপনার সাথে একমত যে যেহেতু এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করার স্কোপ আছে, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে একজন সাবেক আমলাকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির নির্বাচনের ব্যক্তিগতভাবে কোনো সমস্যা দেখি না, কারণ হচ্ছে যা যা হবে, যা যা করা হবে, এটা এখানে না, পুনর্বিন্যাস বা যা যা বলুন না কেন, সবকিছু তো ওপেন। আপনারাই জানতে পারবেন যে ওখানে কোনো রকম কোনো সমস্যা বা অনিয়ম হচ্ছে কিনা। এখানে তো বিএনপি একমাত্র দল না, এখানে আরো দল আছে। স্থানীয় সরকার যদিও কোনো দলের নির্বাচন না, আসলে টেকনিক্যালি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি, জামায়াত কেউ পার্টিসিপেট করছে না, অনেক কতগুলো ব্যক্তি পার্টিসিপেট করছে। সুতরাং আপনার যদি কোনো অভিযোগ থাকে সেটা কিন্তু রিভিলড হবে। যদি পেছন থেকে বিএনপি কিছু করার চেষ্টা করে, there are other parties। সাংবিধানিক একটা প্রতিষ্ঠানে একজন বিএনপির সঙ্গে যুক্ত ছিল এমন ব্যক্তি না, উনি তো কমিশনার নন, উনি তো কমিশনারও দেওয়া যেতে পারে, উনি তো নির্বাচন কমিশনার নন। আমলাই ছিলেন, ওনাকে বাধ্যতামূলক অপশন অবশ্যই ওনাকে আবার আমলা হিসেবে আনা হয়েছে। একটু খেয়াল করবেন, সচিব যে উনি কিন্তু আরেকটা দলের, একটু খেয়াল, আচ্ছা একটু আরেকটা জিনিস, আচ্ছা তার আগে একটু একটা জিনিস খেয়াল করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের কিছু মানুষ সাংবিধানিক, আর বিরাট একটা অংশ হচ্ছে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, একটা অংশ হচ্ছে ওই কমিশন নিজে নিয়োগ করেন, আবার একটা অংশ আমাদের সচিবালয় থেকে যান। এমন যেমন ধরুন যিনি সচিব, তিনি কিন্তু আমাদের অন্য সচিবদের মতোই, তিনি ওখানে যান আবার অন্য সচিব হয়ে যেতে পারেন। আবার নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তা আছে, এনারা কেউ সাংবিধানিক নন। সাংবিধানিক শুধু আমাদের ওই কমিশনাররা, এর বাইরে কেউ নন। সুতরাং যেতেই পারে। আমরা শেষ করি আজকে আপনাকে। থ্যাংক ইউ।